আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাদাত সেতু। টানা ৬ বছর লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশের চা শিল্প। উৎপাদন খরচের চেয়ে কম দামে নিলামে চা বিক্রি করতে হচ্ছিল বাগান মালিকদের। তবে নিলামের ক্ষেত্রে ন্যূনতম মূল্য নির্ধারণ করে দেওয়ায় চায়ের দরপতন থেমেছে। চা বোর্ডের তথ্য অনুযায়ী ন্যূনতম নিলামের মূল্য নির্ধারণ করার আগে ২০২৩-২৪ মৌসুমে নিলামে প্রতি কেজি চায়ের পাতার গড় দাম ছিল ১৭১ টাকা ২৪ পয়সা। ন্যূনতম মূল্য কার্যকর হওয়ার পর ২০২৪-২৫ মৌসুমে তা বেড়ে দাঁড়ায় ২০২ টাকা ৪৬ পয়সা। তবুও লোকসানের গল্প যেন শেষই হচ্ছিল না। ২০২৫-২৬ মৌসুমের নিলামে প্রতি কেজি চা গড়ে বিক্রি হয়েছে ২৪৫ টাকা ৫০ পয়সায়, যা আগের বছরের তুলনায় ৪৩ টাকা বেশি। চা বোর্ডের হিসেবে চলতি মৌসুমে প্রথম ৩টি নিলামে গড়ে প্রতি কেজি চায়ের দাম পাওয়া গেছে ২৭৫ টাকা। ফলে চলতি মৌসুমেও ভালো দর পাওয়ার আশা বাগান মালিকদের। একই সঙ্গে লোকসান থেকে মুনাফায় ফিরতে চলছে দেশের চা শিল্প। টানা ৩ দফা দাম কমার পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে বেড়েছে সর্বোচ্চ ২,১৫৭ টাকা। নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,১৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২,৩৮,১২০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,০৯৯ টাকা বেড়ে হয়েছে ২,২৭,৩৩১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,৮০৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১,৯৪,৮৪৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এখন ১,৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১,৫৮,৬৮৯ টাকা। তবে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম এখন ৫,৬৫৭ টাকা। দ্রুত সময়ের মধ্যে পুঁজিবাজার, এনবিআর সহ দেশের আর্থিক খাতগুলোকে বিকেন্দ্রীকরণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের এক সামিটে একথা জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, জেপি মর্গানের মতো বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসতে চাচ্ছে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল তিতুমির বললেন, ভুয়া আর্থিক প্রতিবেদন আর মিথ্যা তথ্য দিয়ে ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা ঋণের নামে লুটপাট করেছেন কিছু ব্যবসায়ী। অনুপ পিয়ালের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের ১৭ বছরের নজিরবিহীন ব্যাংক লুট, জালিয়াতি এবং খেলাপি ঋণের তথ্য গোপনের খেসারত দিচ্ছে দেশের ব্যাংক খাত ও পুঁজিবাজার। কোম্পানির প্রকৃত আয় ব্যয় আড়াল, অতিরঞ্জিত সম্পদ মূল্যায়ন আর ভুয়া অডিটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ঋণ পেয়েছেন কিছু ব্যবসায়ী। তারাই হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছেন, যার প্রভাব দেশের ব্যাংকিং খাতে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এফএআর সামিট ২০২৬-এ উঠে আসে আর্থিক খাতের নানা প্রতিবন্ধকতার কথা। এ সময় আর্থিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। ছোট ছোট বিনিয়োগকারী শুধুমাত্র এক কোম্পানির অ্যাকাউন্টিং রিপোর্টের উপর নির্ভর করে তারা পুঁজি বিনিয়োগ করে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে দেখে সেই কোম্পানিটা আসলে সঠিক অ্যাকাউন্টিং ভিত্তি ছিল না। টেকসই আর্থিক খাত ও সহজতা ব্যাংকের ঋণ নিশ্চিত করা সম্ভব নয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, অডিট ব্যবস্থার দুর্বলতায় আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠানগুলোর উপর আস্থা কমেছে। বিদেশি বিনিয়োগ টানতে অডিট ব্যবস্থাকে ঢেলে সাজানোর তাগিদ দেন তিনি। যে উদ্যোক্তা সত্যিকারের আর্থিক অবস্থা দেখিয়েছে তার কাছে বিনিয়োগকারী আসতে পারেনি, কারণ অসৎ প্রতিযোগীরা বেশি বেশি লাভ দেখিয়ে বিনিয়োগ খাতে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছে। এ সময় অর্থমন্ত্রী বলেন, দেশের অডিট ও আর্থিক তদারকি ব্যবস্থা প্রায় অকার্যকর হয়ে গিয়েছে। স্বচ্ছ ও জবাবদিহিতামূলক অর্থনৈতিক অবকাঠামোর দিকে যেতে কাজ করছে সরকার। আমরা একটা ইকোনমিক সিস্টেমের দিকে যেতে চাই বর্তমান সরকার, যেখানে টোটাল ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে এবং সবাই যার যার অবস্থান থেকে দে উইল অপারেট প্রফেশনালি। আমি এক্সপেক্ট করি প্রত্যেকটা অ্যাকাউন্টেন্ট, আইসিএমএবি মেম্বার, সিএফওস, যারা they'll have to be able to self-regulate. ভুয়া আর্থিক প্রতিবেদনের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। Everybody will be benefited. অনুপ পিয়াল, একুশে টেলিভিশন, ঢাকা। কুরবানির ঈদ উপলক্ষে চাহিদার দ্বিগুণ পশু প্রস্তুত নাটোরে। জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত আছে প্রায় ২.৫ লাখ পশু। গত বছরের তুলনায় গোখাদ্যের দাম বেশি হওয়ায় পশুপালনে খরচ বেড়েছে। এতে লাভ কম হওয়ার আশঙ্কায় খামারিদরা। ভারতীয় গরু আসলে লোকসান আরও বাড়তে পারে।
বিস্তারিত নাটোর প্রতিনিধি SM রওশনের রিপোর্টে। প্রতিবারের মতো এবারও নাটোরের বিভিন্ন স্থানে কোরবানির পশু পালন করেছেন খামারিরা। জেলায় চাহিদা 2,74,611টি আর 21,374টি খামারে প্রস্তুত করা হয়েছে 4,75,447টি পশু। প্রাকৃতিক খাবারে পশু পালন করায় চাহিদা ভালো। সব মিলে তখন একটা খরচ কম ছিল, এখন খরচটা বাড়তে বাড়তে এমন একটা অবস্থা চলে আসছে যে এখন আর গরু পালে আর লাভ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমরা আসলে সরকারিভাবে কোনো সাপোর্ট পাই না, সরকারি সাপোর্ট না পাওয়ার কারণে আমরা অনেক সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে খামারে এসে পশু কিনে নিয়ে যান পাইকাররা। খামারিদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। পশু বিক্রি করে এবার তারা লাভবান হবেন বলেও আশা এই কর্মকর্তার। আমরা তাদেরকে নিয়মিত ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং এগুলো দিয়ে থাকি এবং আমি যতটুকু আশা করি যে জানি যে বিদেশ থেকে কোনো গবাদি পশু আসার কোনো সংখ্যা নেই, তারা যথার্থ মূল্য পাবে। ভারত থেকে পশু না আসলে এবার লাভবান হওয়ার আশা খামারিদের। SM রওশন, 21 টেলিভিশন। জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা AI-এর ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে সম্মত হয়েছে চীনের নেতা শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিপাক্ষিক বৈঠকের পর এই দুই দেশের নেতা অন্তত 20টি চুক্তিতে স্বাক্ষর করেছেন। পুতিনের সফরের শুরুতেই ধারণা করা হয়েছিল দুই দেশের মধ্যে অন্তত 40টি চুক্তি স্বাক্ষর হবে, তবে বুধবার 20টি স্বাক্ষরের কথা জানিয়েছে ক্রেমলিন। বাকিগুলো পরে পৃথকভাবে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পর চীন সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার হয় শি জিনপিং পুতিন শীর্ষ বৈঠক। সই হয় 20 চুক্তি। এর মধ্যে রয়েছে বাণিজ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা, জ্বালানি, উদ্ভাবন, গণমাধ্যম ও বুদ্ধিভিত্তিক সম্পদ সুরক্ষা। চুক্তির পাশাপাশি দুই নেতা একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করেন। ঘোষণায় বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা এবং চীন ও রাশিয়ার মধ্যে নতুন ধরনের সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে শি জিনপিং বলেন, মস্কো ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক ক্রমাগত উন্নত হচ্ছে। এটি উচ্চ স্তরের কৌশলগত অংশীদারিত্বের পৌঁছেছে। দুই দেশ একে অপরের সমমর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার চোখে দেখে। শি জিনপিং আন্তর্জাতিক ন্যায় বিচার ও একতরফা বল প্রয়োগের প্রসঙ্গ তুলেন। বলেন, ইতিহাস পরিপন্থী কর্মকাণ্ডের বিরোধিতার ক্ষেত্রে চীন ও রাশিয়াকে দায়িত্বশীল পরাশক্তির মতো ভূমিকা পালন করা উচিত। সংবাদ সম্মেলনে পুতিন বলেন, রাশিয়া চীন জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত। দুই দেশের বাণিজ্য যে কোনো বহিরাগত প্রভাব ও নৈতিক বিষয় থেকে সুরক্ষিত থাকবে। রাশিয়া চীনের নিরবিচ্ছিন্নভাবে তেল ও গ্যাস সরবরাহ বজায় রাখতে প্রস্তুত। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাজেটে সিগারেটের দামের পাশাপাশি কর বাড়ানোর প্রস্তাব করবে সরকার, এমনটাই জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। তামাকজাত পণ্যের উচ্চ মূল্য আরোপের বিষয়ে এক সেমিনারে তিনি একথা বলেন। প্রতিবছর তামাকজনিত রোগে মারা যায় প্রায় 2 লাখ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, কর আরোপ ও দাম বাড়ানো ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। আদিত্য মামুনের রিপোর্ট। ঢাকা আহসানিয়া মিশনের আয়োজনে এই প্রাক বাজেট সেমিনার। জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক পণ্যের কর ও দাম বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন আলোচকরা। বাস্তবায়নে সরকার কিন্তু দেশে বিক্রি হওয়া প্রায় 90% সিগারেটই নিম্ন ও মধ্য স্তরের। তামাক পণ্যের দাম বাড়িয়ে তরুণ ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে নিতে হবে বলে গুরুত্ব দেওয়া হয়। আমাদের দেশে অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার সহ ক্রনিক শ্বাসতন্ত্রের অনেকগুলো রোগ এ কারণে হয়ে থাকে। প্রতি বছর এই অসংক্রামক রোগে 71% মানুষ আমাদের দেশে মৃত্যুবরণ করে। তামাক পণ্য নিরুৎসাহিত করতে দেয়া হয় নানা প্রস্তাবনা। সবচেয়ে সস্তা যেটা পাওয়া যেত সেটা 39 টাকা ছিল প্যাকেট। আমরা যদি অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ এই যে ইনফ্লেশন হলো এবং মানুষের যে ক্রয় ক্ষমতা বেড়েছে, দুটো অ্যাডজাস্ট করি, সেটার দাম এখন 101 টাকা হওয়া উচিত ছিল। বিশেষজ্ঞদের দাবি, এই প্রস্তাব বাস্তবায়ন হলে প্রায় 4 লাখ তরুণ ধূমপান থেকে বিরত থাকবে। তরুণদেরকে লক্ষ্য রেখেছে, মানুষ জনস্বাস্থ্যকে লক্ষ্য রেখেছে যে ওইটা আমাদের আগে, রেভিনিউ পরে। রেভিনিউ কার জন্য? এই তরুণদের জন্যই তো, এই মানুষের জন্যই তো। যেই দ্রব্য মানুষের ক্ষতি করে, সেই দ্রব্য মানুষের সহজলভ্য করার জন্য আপনি ট্যাক্স বাড়াবেন না বা দাম বাড়াবেন, এটা হতে পারে না।
অনুষ্ঠানে যোগ দিয়ে পানি সম্পদ মন্ত্রী বলেন, আসন্ন বাজেটে তামাকজাত পণ্যের দাম ও কর বাড়ানোর প্রস্তাব করবে সরকার। সেই সাথে ভবিষ্যতে 1 শলাকা সিগারেট বিক্রিতে আসতে পারে নিষেধাজ্ঞা। বাজেটে সেই দামটা যদি বৃদ্ধি করা হয় অথবা 1 শলা সিগারেট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েও যদি আমরা অন্তত এই আন্দোলনটাকে মোকাবেলা করতে পারি, একটা পর্যায়ে আসবে, এই বছর হোক বা আগামী বছর হোক, যে না মিনিমাম 1 প্যাকেট কিনতে হবে। তামাক নিয়ন্ত্রণে কার্যকর করনীতি বাস্তবায়ন করা গেলে একদিকে যেমন কমবে জনস্বাস্থ্যের ঝুঁকি, অন্যদিকে স্বাস্থ্য খাত সংস্কারে নিশ্চিত হবে টেকসই অর্থায়ন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর জানাবো। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 1879 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 61,684 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার, হাংসেংয়ের সূচক 207 পয়েন্ট কমে অবস্থান করছে 25,443 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 6 পয়েন্ট কমে অবস্থান করছে 5,038 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সে অবস্থান করছে 4,085 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 76 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা। সেন্সেক্সের সূচক 141 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 75,460 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,533 পয়েন্টে। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার। বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো খান ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খানের সাথে। ততক্ষণ সঙ্গেই থাকুন।